আসসালামু আলাইকুম। আজ যাকে নিয়ে বলবো সে হলো পপ গুরু আজম খান। তাকে আপনারা সবাই চেনেন। এই যুগের ছেলেমেয়েরা নাও চিনতে পারে বা অনেকে চিনেন, কিংবা তার গান শুনলে কিন্তু আপনারা ঠিকই তাকে চিনতে পারবেন। তিনি বাংলাদেশের পপ গুরু। সবাই তাকে গুরু বলে ডাকে। কেন ডাকে সেটা আমি বলবো। এই যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আমার বন্ধু আলাউদ্দিন মজিদ ভাই আজম খানের জন্মদিনে, মানে 8ই মার্চ 2025 সালে তার জন্মদিন ছিল, ওই দিনের পত্রিকাটা, আমি ভাবলাম তাকে নিয়ে কিছু বলা উচিত। এ যুগের ছেলে মেয়েরা অনেক গুণীদের খবরই তারা জানে না। বাংলাদেশে যে অনেক নামি দামি লোক ছিল তাদেরকে পরিচয় করে দেওয়া দরকার। তো আজম খান 71-এর রণাঙ্গনের যুদ্ধ করা আজম খান কিভাবে গানের জগতে এলেন। জীবদ্দশায় তিনি বলেছিলেন মুক্তিযুদ্ধের গানের প্রতি, বিশেষ করে গণসঙ্গীতের প্রতি তার একটা বাড়তি টান আছে, কিন্তু পুরোদস্তর সঙ্গীত শিল্পী হবেন এটা তিনি ভাবেননি। তো তিনি বলতেছেন, এখানে প্রশ্ন করা হয়েছে আপনি কিভাবে গানে আসলেন। তিনি বলতেছেন যে মাত্র 21 বছর বয়সে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি। সেকশন কমান্ডার হয়ে লড়াই করেছিলেন এই পাক বাহিনীর বিরুদ্ধে। তিনি বীর মুক্তিযোদ্ধা। কেন গানে এসেছিলেন? এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যুদ্ধ করে আসলাম, চোখের সামনে দেখলাম তরুণ প্রজন্ম কেমন জানি হতাশায় ভুগতেছে। মানে তখনও তরুণ প্রজন্ম হতাশায় ভুগেছে, কারণ 9 মাস যুদ্ধ ছিল, তারা লেখাপড়া করতে পারেনি, চাকরি বাকরি করতে পারেনি, পালিয়ে পালিয়ে বেরিয়েছে, হতাশা থাকতেই পারে। তো তার মাথায় এলো আমার তো সঙ্গীতের জোর আছে, যুদ্ধের ক্যাম্পেও গান করেছি, তো এই সঙ্গীত দিয়ে তরুণদের আমি আটকাতে চেয়েছি। আজম খান সাহেব এই তরুণদের গানের মাধ্যমে আটকাতে চেয়েছেন। তখন তিনি নাওয়া খাওয়া ভুলে গানের দিকে মনোযোগ দিলেন। তিনি 1950 সালের 8ই মার্চ আজিমপুরে জন্মগ্রহণ করেন। পরে তার বেড়ে ওঠা কমলাপুরে তাদের নিজস্ব বাড়ি ছিল, এখনো আছে। তার আসল নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। স্বাধীনতা সংগ্রামের সময় তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। 1968 সালে তার বয়স যখন 18, তখন যোগ দেন ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সাথে। 1969-এ গণ অভ্যুত্থানে ছিলেন সামনের সারিতে। সঙ্গত কারণেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর চক্ষুশূল ছিলেন তারা। 1971-এর 25শে মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডে এবং তৎপরবর্তী সময়ে তাদের অত্যাচার নির্যাতনে আজম খান যুদ্ধে যাবেন। মাকে কথাটা বলেছেন, কিন্তু মা বলল তোমার আব্বার সাথে আলাপ করো। তার আব্বা ছিলেন সরকারি কর্মকর্তা। আজম খান ভেবেছিলেন যে তিনি হয়তো রাজি হবেন না। তিনি তার বাবাকে ভয়ে ভয়ে বললেন, বাবা আমি মুক্তিযুদ্ধে যাব। আজম খান কল্পনা করতে পারেননি বাবা রাজি হবেন। বাবা বললেন, যুদ্ধে যাচ্ছিস যা, দেশ স্বাধীন না করে ফিরবি না। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না আজম খান। এরপর তিনি প্রথমে কুমিল্লা, তারপরে সেখান থেকে হেঁটে চলে গেলেন আগরতলা থেকে মেঘালয় গিয়ে খালেদ মোশাররফের নেতৃত্বে 2 নম্বর সেক্টরে যোগ দেন। সেখানে 2 মাস প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল কুমিল্লার সালদায়। সফলভাবে সেই অপারেশন সম্পন্ন করেন এবং সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ তাকে ঢাকায় গেরিলা অপারেশন পরিচালনার জন্য সেক্টর কমান্ডারের দায়িত্ব দেন। গুলশান এবং যাত্রাবাড়ি এলাকায় তিনি বেশ কয়েকটি দুঃসাহসী অপারেশন পরিচালনা করে পাকিস্তানিদের ঘুম হারাম করে দেন। এর মধ্যে অন্যতম ছিল অপারেশন তিতাস। এর মূল লক্ষ্য ছিল ঢাকা শহরের গ্যাসের পাইপলাইনগুলোকে ধ্বংস করা, এবং তারা সেই কাজটি করেছেন।
এরপর তিনি ওই তাদের যে ক্যাম্পে চামচ বাটি ইত্যাদি বাজিয়ে গান করতেন। তো এরপরে তিনি গানে যখন যুদ্ধ করে আসলেন, দেশ স্বাধীন হলো, তখন তিনি পুরোপুরি গানে মনোযোগ দিলেন এবং তিনি অনেক হিট গান গাইলেন। দু একটি গান আমার মনে আছে, আমরাও তখন ছোটবেলায় তার গান গাইতাম। আপনারা অনেকেই তার গান জানেন, দু একটি লাইন না গাইলেই হবে না। একটি হিট গান আছে, ওরে সালেকা ওরে মালেকা, ওরে সালেকা ওরে মালেকা, ওরে ফুল বানু পারলি না বাঁচাতে, ওরে সালেকা। এই গানটি তখন মানুষের মুখে মুখে ছিল, আমরা ছোটবেলায় শুনেছি মানুষের মুখে মুখে। এরপর আরেকটি গান মুখে মুখে ছিল, আলালো দোলাল আলালো দোলাল আলালো দোলাল আলালো দোলাল, তাদের বাবা হাজি চান, চানখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি, আলালো দোলাল। এই গানগুলো তাদের মুখে মুখে ছিল। এরপরে আরো গান আমারও মনে আছে দু একটা, যে অভিমানী তুমি কেন হারিয়ে গেলে, এরকম। এরপর চুপ 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 অনামিকা চুপ, রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ইত্যাদি অনেক গান তার ফেভারিট, এখনো অনেকে গায়। তো তিনি 1968 সালে কালা বাউল নামে হীরামনের একটি নাটকে কালা বাউলের চরিত্রে অভিনয় করেন এবং 2003 সালে আমার বন্ধু শাহিন সুমনের পরিচালনায় গডফাদার নামের একটি ছবিতে ভিলেন অভিনয় করেন। তো ওই ছবিতে উনি ভালো কাজ করেছেন এবং ছবিটি হিট হওয়ার পরে আমি নিজে তার বাসায় গিয়েছিলাম আমার প্রযোজক নিয়াজ ভাইকে নিয়ে। তার বাসা হলো ওই কমলাপুরের পীরজঙ্গি মাজারের দক্ষিণ দিকে। তো আজম খান সাহেব আমাকে বললেন যে তিনি করতে রাজি আছেন, তবে তিনি ওই সময়ে তার পারিশ্রমিক চাইলেন 3 লাখ টাকা, কারণ তার ছেলে মেয়ে আছে, স্ত্রী নাই, ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে হয় ইত্যাদি কারণে আমরা রাজি হইলাম। ঠিক আছে, পপ গুরু বলেছেন 3 লাখ টাকা আমরা দিয়ে দিব। তারপরে যে কোনো কারণে হোক আর ওই গল্পটি করা হয়নি, আর আজম খানের সাথে আমাদের কাজ করা হয়নি। তো আজকের এই দিনে আমি আমাদের পপ গুরু আজম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।